সকল ছাত্রছাত্রী এবং সকল দর্শককে আমাদের স্বাগত। আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করব বিসমার্ক, অর্থাৎ অটো ভন বিসমার্ক, যিনি বিশ্ব রাজনীতিকে নিজের করায়ত্তের মধ্যে নিয়ে চলে এসেছেন, গোটা বিশ্ব রাজনীতিকে, যার জন্য ওনাকে কূটনীতির জাদুকর বলা হয়। বিসমার্ক কি করেছিলেন সেই সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আজকের ভিডিওতে আমরা বিসমার্কের একটা পার্টকে দেখব, দুটো পার্ট, একটা বিশ্ব রাজনীতি আর একটা জার্মানির ঐক্য আন্দোলন। জার্মানির ঐক্য আন্দোলন গোটাটা যদি না দেখি তাহলে আমরা বিসমার্ক কি যে জিনিস সেটা আমরা বুঝতে পারবো না, বিসমার্ক সম্বন্ধে আমাদের জানাটাই বৃথা হয়ে যাবে। তো আমরা শুরু করি বিসমার্কের জন্ম দিয়ে। বিসমার্ক 1 এপ্রিল 1815 সালে জন্মগ্রহণ করেছিল। ওনার শিক্ষাগত যোগ্যতা বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে উনি আইন বিভাগ নিয়ে পড়াশোনা করেছিলেন। আর মানে মোদ্দা কথা, উনি আইনের ছাত্র ছিলেন। তো এর পরে আমরা প্রত্যেকটা পদক্ষেপে যে আইনের প্যাঁচ বা কিভাবে করতে হয়, কিভাবে নিজের কার্যসিদ্ধি করতে হয়, সেটা আমরা শিক্ষাটার সঙ্গে ট্যালি করলে তখন দেখতে পাবো। পেশা, এটা খুব ইম্পর্টেন্ট। আখেন শহরে, এটা WBCS বা কম্পিটিটিভ পরীক্ষাতে খুব আছে। হ্যাঁ, তো পেশা কোথা থেকে উনি শুরু করেছিলেন? আখেন শহরে একজন বিচার কার্যীয় প্রশাসক হন, কিন্তু 24 বছর বয়সে ওনাকে ইস্তফা দিতে হয়। কারণ কি? ওনার আগে যারা পূর্বজ ছিলেন তারা যে মতবাদে বিশ্বাসী, বিসমার্ক ঠিক তার উল্টোটা। বিসমার্কের নীতি একদম পুরো ভিন্ন ছিল। তো ইস্তফা দিয়ে কিন্তু উনি বসেছিলেন না, তার পরের স্টেজ হলো মানে ইস্তফা দেওয়ার পরে। ইস্তফা দেওয়ার পর 1847 সালে আমরা কি দেখলাম? প্রাশিয়ার আইনসভায় ডিয়েটের সদস্য হলেন। তারপর 1859 সালে রাশিয়ার রাষ্ট্রদূত হন, কিন্তু ওখান থেকে ফেরত নিয়ে আসা হয়, দিয়ে 1862 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাষ্ট্রদূত করে পাঠানো হয়। এরপর ওনাকে আবার ফিরিয়ে আনা হয়। প্রথম উইলিয়াম তখন রাশিয়ার সিংহাসনে বসেন, তখন ওনাকে প্রধানমন্ত্রী করে রাশিয়াকে কিভাবে একত্রিত করা যাবে, কারণ গোটা রাশিয়াটা ছিল 3টে ভাগে বিভক্ত। একটা দিকে ছিল ফ্রান্সের, একটা অস্ট্রিয়া, আর একটা ছিল ডেনমার্কের অধীনস্থ। তো এই গোটাটা রাশিয়ার আন্ডারে কিভাবে আনা যাবে তার জন্য বিসমার্ককে পুনরায় প্রত্যাবর্তন করানো হলো। বিসমার্ক রাশিয়ার নেতৃত্বে দেখলো যে কিভাবে আমরা এই 3টে শক্তিকে বিতাড়িত করে একটা নতুন জার্মান রাষ্ট্র গঠন করতে পারবো। এই জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য কয়েকটা নীতি তিনি অনুসরণ করেছিলেন বা গ্রহণ করেছিলেন। প্রথম কাজ কি তিনি দেখালেন? যে নিয়মতান্ত্রিক উপায়, মানে আমাদের যেমন নরমপন্থী কাকতি মিনতি করে এইভাবে যে আমরা কোনো জিনিস পাবো, কোনো জিনিসে পাবো, সেই পাওয়া যে চিরস্থায়ী হবে না, এটা বিসমার্ক বুঝে গেছিলেন, বা এই পাওয়া কোনোদিনই সম্ভব নয়, তিনি অলরেডি বুঝে গেছিলেন যে এটা সম্ভব নয়। তো নিয়মতান্ত্রিক উপায়ে জার্মানিকে কখনো ঐক্য সাধন করা সম্ভব নয়। তো তাহলে কি করতে হবে? রাজতন্ত্রের দ্বারা সেটাকে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো জার্মানিকে, এটা বিসমার্ক বিশ্বাস করতেন। তো অস্ট্রিয়া জার্মান রাষ্ট্রসংঘ থেকে, অস্ট্রিয়া কিন্তু জার্মান রাষ্ট্রসংঘের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছিল, ওর মধ্যে ঢুকেছিল। তো তাকে আগে প্রথম বিতাড়িত করতে হবে, তাহলে জার্মানকে ঐক্যবদ্ধ করা যাবে। প্রাশিয়ার নেতৃত্বে, গোটা তখন ভাগ হয়ে গেছে জার্মানি, তখন প্রাশিয়ার নেতৃত্বে জার্মানিকে ঐক্য সাধন করা, এটা এই 3টে মূল বিষয়কে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন। তখন যে ফাইন্যান্সের প্রয়োজন ছিল, যে টাকা পয়সার যে প্রয়োজন ছিল, হোয়েনজোলা বংশ থেকে আসছে। তো
এবার জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গেলে কি কি আরো পলিসি গ্রহণ করতে হবে। প্রাশিয়ার কার কার অধীনস্থ রয়েছে? তো প্রাশিয়া ছিল ফ্রান্সের অধীনে, ফ্রান্সের কিছু অংশ। হ্যাঁ, 2 নম্বর ছিল ডেনমার্ক, 3 নম্বর ছিল অস্ট্রিয়া অধীনস্থ ছিল। তো এই 3টে পার্টকে, এদের 3 জনকে আলাদা করতে হবে। তো এই 3 জনকে আলাদা করতে গেলে আমাকে প্রথম দরকার পড়বে রাশিয়া। রাশিয়া হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট রোল করবে এই ঐক্য আন্দোলনের ক্ষেত্রে। রাশিয়ার পার্টটা খুব ভালো করে বুঝতে হবে, বিসমার্ককে বুঝতে গেলে রাশিয়ার পার্টটা বুঝতে হবে। তো পোল্যান্ডে যখন বিদ্রোহ চলছিল তখন রাশিয়াকে বিসমার্ক সম্পূর্ণভাবে সাহায্য করেছিল, সম্পূর্ণভাবে এই বিদ্রোহকে দমন করার জন্য সাহায্য করেছিল। তার বিনিময়ে মিত্রতার বিনিময়ে রাশিয়া কোন রকম ভাবে বিসমার্কের এগেনস্টে যাবে না, তাই কি হলো, রাশিয়াকে সঙ্গে পেয়ে গেল। এর মধ্যে ট্রাম্প কার্ড খেলা শুরু হলো, ইংল্যান্ডকে পেয়ে গেল। তাহলে এই দুটো বড় ভারী শক্তিকে পেয়ে গেল। এরপর বিসমার্ক কি করলো, যে এই 3 শক্তির মধ্যে সব থেকে কমজোর শক্তি হচ্ছে যে ডেনমার্ক একটা ছোট্ট দেশ। তাই এই ছোট্ট দেশকে কিভাবে এই ঐক্য আন্দোলন থেকে একভাবে হাঁটানো যাবে? কিচ্ছু করলো না, এর সঙ্গে মিত্রতা করে নিল। তো অস্ট্রিয়ার সঙ্গে মিত্রতা করে নিয়ে স্লেজউইক আর হলস্টাইন, তো এই দুটো জায়গাকে বললো আমরা দুজন মিলে ভাগাভাগি করে নেব। এই যে অস্ট্রিয়াকে বললো যে আমরা দুজন মিলে ভাগাভাগি করে নেব। কত ভারী দেশ অস্ট্রিয়া একটা, প্রাশিয়া আবার একটা ভারী দেশ। তাহলে এই দুজন ডেনমার্কের ওপর যদি আক্রমণ করে তার পজিশনটা কি হবে? ডেনমার্কের দোষটা কি ছিল? ডেনমার্কের সঙ্গে যে যুদ্ধটা হবে তার জন্য ডেনমার্কের কি মানে অন্যায়টা কি করেছিল? ডেনমার্কের ওই দুটো অঞ্চলে স্লেজুইক আর হলস্টাইনে, তো আমরা কি দেখতে পাচ্ছি যে ওখানে জার্মান জাতি বসবাস করতো। তারা কি করেছিল, পার্লামেন্ট থেকে আইন পাস করে নিজেদের দখলে ওই দুটো জায়গা নিয়ে নিচ্ছিল। এবার স্লেজউইক, হলস্টাইন এই দুটো জায়গা নেওয়া হবে। এই জায়গাটা কে দেবে, এই জায়গাটা কে দেবে। তো ডেনমার্কের সঙ্গে যুদ্ধ হলো, ডেনমার্ক পরাজিত হলো। তো প্রয়াগে সন্ধি হলো। তো এর পরে যে জায়গাটা আসছে সেটা হচ্ছে মেন ইস্যু। এই দুটো জায়গা নিয়ে অস্ট্রিয়ার সঙ্গে একটা দ্বন্দ্ব রেডি করতে হবে, এটা ছিল বিসমার্কের প্রথম লক্ষ্য। গ্যাস্টনের চুক্তি দ্বারা ঠিক হলো যে স্লেজউইক প্রাশিয়া নেবে, হলস্টাইন অস্ট্রিয়া নেবে। ঠিক আছে, উদ্দেশ্যটা হলো এই পাশে প্রাশিয়া, এই পাশে প্রাশিয়া, মাঝে অস্ট্রিয়া। এই মাঝখানে থাকার জন্য হয়ে গেল যত অশান্তির মূল কারণ। কারণ এই মাঝখানটাকে নিয়েই দ্বন্দ্বটা শুরু হবে। বিসমার্ক কিচ্ছু করলো না, বিসমার্ক শুধুমাত্র এখানে সৈন্যবাহিনী পাঠিয়ে দিল, মার্চ করে দিল, আবার এখানে সৈন্যবাহিনী পাঠিয়ে মার্চ করে দিল। কিন্তু গ্যাস্টনের চুক্তিতে, যে চুক্তিটা হয়েছিল 1865 খ্রিস্টাব্দে, সেই চুক্তিতে বলা ছিল যে এই দুটো জায়গা নিয়ে কোনোদিন পার্লামেন্টে সমস্যা নিয়ে যাওয়া যাবে না। তো যখন এই দুটো অঞ্চলে বর্ডার লাইনে যখন সৈন্য ঘোরাফেরা করবে তখন এরা কিভাবে শান্তিতে থাকবে? তো সঙ্গে সঙ্গে হলস্টাইন অর্থাৎ অস্ট্রিয়া অঞ্চল চলে গেল পার্লামেন্টের কাছে যে নালিশ জানাতে যে আমার এরকম হয়েছে। তো তখন বিসমার্ক বলছে যে এটা তো কোনোভাবেই কাম্য ছিল না, কারণ আমাদের মধ্যে তো চুক্তি হয়েছিল, গ্যাস্টনের চুক্তি, যে আমরা কোনো সমস্যা নিয়ে এখানে যাব না, তুমি চুক্তি লঙ্ঘন করেছো, অতএব তোমার সঙ্গে যুদ্ধ অনিবার্য। রাশিয়া ওর পাশে ছিল। কি কারণে ছিল রাশিয়া পাশে? 1863 খ্রিস্টাব্দে
পোল্যান্ডের যে বিদ্রোহী ছিল সেই বিদ্রোহের জন্য রাশিয়া ছিল। কারণটা হচ্ছে রাশিয়া রাশিয়া এই জন্য মিত্রতার জন্য ছিল। এরপর দরকার ইতালিকে, অস্ট্রিয়ার কিছু অঞ্চল মানে ইটালির কাছাকাছি ছিল, সেহেতু ইটালিকে প্রথম ইটালিকে বললো আমি তোমাকে ভেনেজুয়েলা দেবো, তো ভেনেজুয়েলা দেবো, তুমি আমার সঙ্গে যুক্ত হও। রাজি হয়ে গেল। তাহলে রাশিয়া আর ইটালি দুজন হলো, আর পার্সিয়ানে তিনজন। এরপর ফ্রান্সকে সঙ্গে নিল, ফ্রান্স যাকে এরপরে মারবে। আমরা কি দেখলাম ডেনমার্কের যুদ্ধের সময় কাকে নিল সঙ্গে? অস্ট্রিয়াকে, মানে নেক্সট মারবে অস্ট্রিয়াকে। এবার অস্ট্রিয়াকে মারার জন্য কাকে নিল? ফ্রান্সকে। তার মানে বিসমার্ক কতটা চতুর লোক ছিল। ফ্রান্স ভাবলো কি যে অস্ট্রিয়া যদি চলে যায় তাহলে আমার অঞ্চল কিছু ভাগাভাগি করে নিয়ে নেবো, অস্ট্রিয়ার কিছু অঞ্চল আমি নিয়ে নেবো, রাশিয়াকে কিছুটা দিয়ে দেবো, তাহলে আমার অঞ্চলটা বেড়ে যায়, আমার যা রয়েছে আবার বেড়ে যাবে। এই দুটো শক্তির মধ্যে যুদ্ধ। তো এই দুটো শক্তির মধ্যে যুদ্ধ হলো স্যাডওয়ার্ডের যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে। এই দুটো বৃহত্তর শক্তি রাশিয়া ও ফ্রান্স মাত্র 49 দিনের যুদ্ধে, 49 দিন মানে 7 সপ্তাহ, 49 দিনের যুদ্ধে এ পরাজিত হয়ে গেল। তারপরে স্যাডওয়ার্ডে যুদ্ধ শেষ হলো, প্রয়াগে সন্ধি করলো। প্রয়াগের সন্ধিতে রাশিয়া কি করলো? বিসমার্ক নিজের জায়গাগুলোকে সব উদ্ধার করে নিল, কিন্তু ফ্রান্সকে কোনো আর উচ্চবাচ্যই করল না জায়গা দেওয়ার জন্য, কোনো জায়গায় ফ্রান্সকে দিল না। অস্ট্রিয়াকে কি হবে? রাশিয়ার অধীনস্থ রাখা যায়, শুধু জায়গাগুলো নিয়ে নিল, কিন্তু যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ একটা পয়সাও আদায় করলো না অস্ট্রিয়ার কাছ থেকে। কতটা মানে দূরদর্শী যে একে আমার কাজে লাগবে। তো ওদের কোনো রকম গ্লানি চাপানো বা কোন রকম বলপূর্বক কিছু করা, শুধুমাত্র আমার জায়গা নিয়েছো, আমার জায়গা ছেড়ে দাও, শুধু জায়গা নিয়ে তিনি সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্টিকরণ সেখানে নয়, নেক্সট টার্গেট হয়ে গেল ফ্রান্স। এরপরে নেক্সট টার্গেট হলো বিসমার্কের কাছে ফ্রান্স। ফ্রান্সকে কিভাবে যুদ্ধে অবতারণা করা যায়। তো স্পেনের সিংহাসনে কে বসবে? স্পেনের সিংহাসনে এই যে বিসমার্ককে আমি বলেছিলাম যে হোয়েনজেলা বংশ ফান্ড দিচ্ছে, তারও একটা উদ্দেশ্য ছিল। ফান্ড কেন দিচ্ছে? এই স্পেনের সিংহাসনে কে বসবে? স্পেন এর সিংহাসনে কে বসবে? কারণ স্পেনটা তখন ফ্রান্সের অধীনস্থ ছিল। এমস নামক স্থানে প্রথম উইলিয়ামের সঙ্গে দেখা করতে এসেছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত বেনেডিক্ট। কোথায়? এমস নামক স্থানে। প্রথম উইলিয়াম একদম এক কথায় বলে দিল, না, হোয়েনজেলা বংশ ছাড়া অন্য কেউ স্পেনের সিংহাসনে বসতে পারবে না। দূত সেই কথা শুনে চলে গেল। বিসমার্ককে প্রথম উইলিয়াম টেলিগ্রাম মারফত সেটা জানালো যে এরকম স্পেনের সিংহাসনে আমি জানিয়ে দিয়েছি যে হোয়েনজেলা বংশেরই যে বংশধররা আছে তারাই বসবে। বিসমার্ক কি করলেন? ওই পুরো তারটাকে, অর্থাৎ যে টেলিগ্রামের কিছু পার্টটাকে কিছুটা বাদ দিয়ে কিছুটা রেখে সংবাদ মাধ্যমে ছাপিয়ে দিল, এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে এত সহজ জিনিসটা একটা কঠিন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। যে এমস নামটা বলছিলাম, এমস টেলিগ্রাম, ওই জন্য এমস নামক স্থানটা উল্লেখ করা হয়েছে। এমস টেলিগ্রাম নামে ইতিহাসে খ্যাত। তো সেটা ঘটেছিল 1870 খ্রিস্টাব্দে। সেই ছাপানোর পর
যে এটা সংবাদ মাধ্যম পেল, তো ফ্রান্সের ধারণা হলো যে আমার রাষ্ট্রদূতকে প্রাসিয়া অপমান করেছে, রাজার মারফত অপমান হয়েছে। তো তখন ফ্রান্স অলরেডি যুদ্ধ করতে বাধ্য হলো, তার সম্মান রক্ষার্থে, তার দেশের সম্মান রক্ষার্থে। মানে রাষ্ট্রদূতকে অপমান করেছে, অর্থাৎ দেশের অসম্মান, তো রাষ্ট্রদূতকে অসম্মান করার জন্য সে যুদ্ধ করতে বাধ্য হলো। এখান থেকে আমরা দেখে নিয়েছি কি, যে রাশিয়াকে সঙ্গে পেয়েছিল, দুই হচ্ছে যে ইটালিকে পেয়েছিল, তিন হচ্ছে যে কাকে পেল, তিন অস্ট্রিয়াকে পেল, যাকে হারিয়েছিল। মেইন যুদ্ধ করলো এই প্রাসিয়া আর অস্ট্রিয়া, কার সঙ্গে? ফ্রান্সের সঙ্গে। ফ্রান্স চূড়ান্ত ভাবে পরাজিত হল। যুদ্ধটার নাম কি ছিল? সেডানের যুদ্ধ, 1870 খ্রিস্টাব্দে হয়েছিল। তো ফ্র্যাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষরিত হল। এই ফ্র্যাঙ্কফুর্টের সন্ধি ফ্রান্সকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিয়েছিল। 500 কোটি ফ্রাঙ্কা প্রাসিয়াকে দিতে বাধ্য হলো। 3 বছর সময় দেওয়া হলো যে ওই অর্থ দিতে হবে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ। আর কি করতে হবে? 3 বছর পর্যন্ত তার একটা বৃহৎ সেনাবাহিনীকে, মানে প্রাসিয়ার সেনাবাহিনীকে পুরো খরচা দিয়ে ভরণ পোষণ করতে হবে, এবং যা যা অঞ্চল আছে সেই অঞ্চলগুলো প্রাসিয়াকে ফেরত দিতে হবে। এছাড়া আলসাস আর লোরেন আর মেটার দুর্গ তাকে দিতে হবে। তাতে কি হলো যে প্রাসিয়া অর্থাৎ জার্মানি একটা ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হলো এবং প্রচুর অর্থেরও মালিক হলো। তাহলে আমরা কি দেখলাম যে অস্ট্রিয়া, ফ্রান্স, ডেনমার্ক এই তিনটে শক্তিকে কিভাবে ছড়িয়ে দিয়ে, কিভাবে ব্যবহার করে নিজেকে পুরোপুরি ভাবে সংগঠিত করলো বিসমার্ক, নিজের দেশকে সংগঠিত করলো, এবং হোয়েনজেলা বংশ যে তার হয়ে অর্থ দিচ্ছিল তাকেও কিন্তু কিভাবে রক্ষা করে নিজের স্পেনের সিংহাসনটা দেওয়াতে পারলো, সেটাও কিন্তু দেখার বিষয়। তাই অটো ফন বিসমার্ক ইতিহাসে একটা দৃষ্টান্তমূলক ব্যক্তি। ইতিহাস যারা পড়ছে তারা যদি বিসমার্কের ইতিহাস সম্পর্কে যদি না জানে, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে। আজকে বিসমার্ক সম্পর্কে আলোচনা যে তা আজকে এখানেই শেষ হলো। বিসমার্ক সম্পর্কে আলোচনার প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে আমাকে অনেকেই টেক্সট করেছেন যে বিসমার্কটা নিয়ে একটু বলুন, বিসমার্কটা নিয়ে একটু বোঝান। তাই জন্য বিসমার্কটাকে বেছে নিলাম আমাদের ভিডিওতে।